তাই জানিতাই জানিতাই সমবেত ভক্তমণ্ডলী, উপস্থিত ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর সকলের চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। আমি কিছু ভাগবতীর কথা বলতে চাই। পদাবলী সাহিত্য, যার মূল কর্ণধার আমাদের এই বাংলা। মুর্শিদাবাদ জেলায় দুটো ধারা সমানভাবে প্রচলিত, যার একটি হচ্ছে বৈষ্ণব সাহিত্য আর একটি হচ্ছে পদাবলী সাহিত্য। এছাড়াও আর একটা সাহিত্য সমানভাবে প্রচলিত, সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্য, যে সাহিত্যের মূল কর্ণধার হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ। দেবগ্রামের মানুষ, মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহরের খাগড়ায় তিনি পড়াশোনা করেছিলেন। একসময় বৈষ্ণবাচার্য হয়েছিলেন। ভারতবর্ষের বুকে সনাতন ধর্মের ভাগবতের উপরে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাকারী হিসেবে শ্রীজীব গোস্বামী এবং সনাতন গোস্বামীর নাম আমরা পেয়ে থাকি। কিন্তু রসপুষ্ট গায়ক হিসেবে, রসপুষ্ট ব্যাখ্যাকারী হিসেবে যদি একজনের নাম পাওয়া যায়, সেটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী পাদ। এই বিশ্বনাথ চক্রবর্তী পাদ একসময় চৈতন্য চরিতামৃতের যে কামবীজ কামগায়ত্রীর মধ্যে কামবীজে 5টি অক্ষর, কামগায়ত্রীতে 24.5টি অক্ষর, এই নিয়ে ধ্যানের মধ্যে ডুবে গিয়েছিলেন। অবশেষে বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে তপস্যায় বসেছিলেন রাধারানীর। গভীর রাত্রিতে রাধারানী দর্শন দিয়ে বলেছেন, বিশ্বনাথ, তুমি ভাগবতে আছো, ভাগবতে থাকো। চৈতন্য চরিতামৃত রচয়িতা কবিরাজ গোস্বামী পাদ কামবীজ কাম গায়ত্রীর উপরে যে 24.5টি অক্ষরের কথা বলেছেন, সেটা তুমি এখন পাবে না, কারণ ওই গ্রন্থটা মূলত এখন ভারতবর্ষে নেই। সেটা চলে গেছে লন্ডনের ইম্পেরিয়াল লাইব্রেরিতে, যে গ্রন্থটির নাম হচ্ছে বর্ণাগম ভাষ্যাৎ। সেই বিশ্বনাথ চক্রবর্তী পাদ আমাদের মুর্শিদাবাদের একেবারে কর্ণধার, যিনি একখানি টিকা রচনা করেছেন সংস্কৃত ভাষায়, যে টিকাটির নাম হচ্ছে সারার্থদর্শিনী। পরবর্তীকালে সেই টিকা আবার বঙ্গানুবাদও পাওয়া গেছে, যেটা পাওয়া যায় নবদ্বীপের, নদিয়া জেলার নবদ্বীপের উল্টো দিকে যে মায়াপুর, সেই মায়াপুরের চৈতন্য মঠের একটি শাখা, যে শাখার নাম ঈশ্বরদান, সেখানে গেলে বঙ্গানুবাদ টিকাটা পাওয়া যায়। এই বিশ্বনাথ চক্রবর্তী পাদ এছাড়াও রাধামোহন ঠাকুর বৈষ্ণবাচার্য এই বাংলার বুকে, অর্থাৎ বিশেষ করে মুর্শিদাবাদের উপরে রাধামোহন ঠাকুর, ইনি কে? চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছিল শ্রীনিবাস আচার্য, যে শ্রীনিবাস আচার্যকে নবদ্বীপের ভক্ত সমাজ দ্বিতীয় মহাপ্রভু বলতেন। কেন? শ্রীনিবাস আচার্য দেখতে একেবারে মহাপ্রভুর মতো, চলাফেরা, হাব ভাব, কথাবার্তা একদম মহাপ্রভুর মতো, যার জন্য চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তুলনা করতেন শ্রীনিবাস আচার্যকে। তারই বংশধর হচ্ছেন রাধামোহন ঠাকুর, যিনি ছিলেন এই মুর্শিদাবাদ জেলার বৈষ্ণব আচার্য। এটা কম কথা নাই। তিনিও একটা গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থের নাম হচ্ছে সমুদ্র লহরী, যাতে কীর্তন জগতের পদ পদাবলী পাওয়া যায়। ভক্তমণ্ডলী, আমি যে কথাগুলো বলছি, বিশেষ করে কীর্তনিয়া গায়ক গায়িকাদের বিশেষ প্রয়োজন এগুলো জানা। এছাড়াও মুর্শিদাবাদ জেলার যে মূল ফসল পদাবলী সাহিত্য, সেই পদাবলীর সাহিত্য আমাদের মুর্শিদাবাদের পরম্পরা পঞ্চানন দাস, যামিনী মুখার্জি, নন্দকিশোর, এরা মুর্শিদাবাদের পদাবলীর সাহিত্যের মূল কর্ণধার। এদেরকে বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলার পদাবলীকে পাওয়া যায় না। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার আঁতরঘর যদি বলা যায়, তাহলে আমাদের এই মুর্শিদাবাদ। তাই বাংলার বুকে পদাবলী সাহিত্যের কথা বলতে গেলে
বিশেষ করে মুর্শিদাবাদের কথা আমাদের আগে বলতে হবে। এবার আমি যাচ্ছি বীরভূম জেলায়। বীরভূম জেলায় পদাবলী সাহিত্যের মূল কর্ণধার হিসেবে আমরা পেয়ে থাকি জয়দেবকে। ভক্তমণ্ডলী, আমরা সাধারণত 12,000+ পদাবলী পেয়ে থাকি। সেই পদাবলী জগতের শ্রেষ্ঠ পদকর্তা হিসেবে জয়দেবকে আমরা ধরে থাকি, যে জয়দেবের জন্মভূমি বীরভূম জেলা। তিনি একসময় নীলাচলে জগন্নাথ মন্দিরের বৈষ্ণবাচার্য হয়েছিলেন। সেই সময় মহাপ্রভুর জন্মের প্রায় 300 বছর আগেকার কথা বলি। সেই সময় উড়িষ্যার জনৈক প্রতিনিধি তাদের ঘরের কন্যা, নাম তার পদ্মা, তাকে দেবদাসী হিসেবে জগন্নাথের কাছে দান করেছিলেন। জগন্নাথ দেব নীলাচলের যে উড়িয়া পাণ্ডা যারা পূজারী ছিলেন তাদেরকে স্বপ্নাদেশ করেছিলেন, এই মেয়েটিকে বাংলা বৈষ্ণব আমার এই নীলাচলে মন্দিরের ভেতরে কোন একটা জায়গাতে আছে, তাকে তোমরা দান করো। এই যে পদ্মাবতী, একে জয়দেবের হাতে তুলে দাও। সেই কথা শুনে নীলাচলের সমস্ত বৈষ্ণব সমাজ সেদিন চমকে উঠেছিলেন। কে এত বড় ভক্ত যাকে স্বয়ং জগন্নাথ দেব দেবদাসী রূপে যে কন্যাকে দান করেছে তাকে জয়দেবের হাতে তুলে দিতে বললেন। সেই দিন জয়দেব পদ্মাবতীকে শয্যা সঙ্গিনী বা সহধর্মিণী বা অর্ধাঙ্গিনী হিসাবে মেনে নিতে পারেননি। কেন? স্বয়ং জগন্নাথ দেব যাকে দান করছেন, সেই পদ্মাবতীকে নিয়ে বীরভূম জেলার কেন্দুলিতে তিনি ফিরে এলেন। সেখানে এসে গোবিন্দের সেই বাণী তার মনে পড়ে গেল, হে গোবিন্দ, তুমি তো বলেছ নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠ নাহাং যোগিনাং হৃদয়চ। মদ ভক্ত মানে আমার ভক্তরা যেখানে আমার গুণগান কীর্তন করে থাকে, মদ ভক্ত যেখানে আমার ভক্তরা হরিনাম সংকীর্তন করে থাকে, সেখানে আমি থাকি। তাই আমি তোমাকে খুঁজতে বৃন্দাবন যাব না, আমি তোমাকে খুঁজতে মধুরায় যাব না, আমি তোমাকে খুঁজতে ওই প্রভাসে যাব না, তোমাকে এখানে আসতে হবে। আমি লীলার মধ্যে ডুবে যাচ্ছি। সেই দিন আরেকটা কথা চিৎকার করে বলেছিলেন জয়দেব, তুমি তো বলেছ ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি যেমন তোমাকে খুঁজতে, তোমাকে আমার কাছে আসতে হবে। তাই তিনি ডুবে গিয়েছিলেন পদাবলী সাহিত্যের মধ্যে। পদ রচনা করতে করতে একটি পদের মধ্যে তিনি লিখেছিলেন, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম। এই দেহি পদপল্লব মুদারম কথাটা তিনি উল্লেখ করতে পেরেছিলেন না, ভক্তচরণ ভগবানের মস্তকে বসাতে পেরেছিলেন না। তাই গোবিন্দ আমার জয়দেবের বেশ ধারণ করে কেন্দুলিতে পদ্মাবতীর কাছে এসে অসম্পূর্ণ পদ তালপাতায় লেখা স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং এই পর্যন্ত লিখেছিলেন জয়দেব। বাকি যে দেহি পদপল্লব মুদারম এটা লিখতে পেরেছিলেন না। সেটা বাঁকা হাতের বাঁকা করে তালপাতের গ্রন্থের উপরে স্বয়ং গোবিন্দ নিজে হাতে লিখে গিয়েছিলেন এবং বলেছিলেন, পদ্মা আমি সেবা পাবো। পদ্মা দেবী স্বামী জ্ঞানে গোবিন্দকে সেদিন সেবা দিয়েছিলেন। সেবা দিয়ে প্রসাদ পেতে বসেছে, এমন সময় আসল জয়দেব যখন ঘরে আসে তখন জানতে পারে যে গোবিন্দ তার ঘরে এসে অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করেছেন। পদ্মাকে সেদিন চিৎকার করে বলেছিলেন জয়দেব, পদ্মা তুমি বড় ভাগ্যবতী, পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে এলো জগৎপতি, তুমি বড় ভাগ্যবতী, আজ থেকে তুমি আমার গুরু। তাই জয়দেবের কাছে সেই বৃন্দাবন থেকে ভগবানকে আসতে বাধ্য হয়েছিল। কেন্দুলিতে রাসলীলা ক্ষেত্রে ভগবান জয়দেবের কারণে আসতে বাধ্য হয়েছিল। শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা এবং অন্যান্য সখীগণকে সঙ্গে করে কেন্দুলিতে স্বয়ং গোবিন্দের স্বরূপে এসে জয়দেবকে দেখা দিয়েছিল। বীরভূম জেলার মাটি ধন্য, বীরভূম জেলার লতাপাতা গুল্ম সব ধন্য। কেন? যেখানে জয়দেবের মতন মানুষ জন্মগ্রহণ করেছিলেন, বিল্লমঙ্গলে জন্ম হয়েছিল, চণ্ডীদাসের জন্ম হয়েছিল, নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, সেই মাটি ধন্যতে ধন্য। তাই পদাবলী জগতে একটা বৃক্ষকে ভাবতে গেলে যেমন তার মূল জড়কে ভাবতে হয়, ঠিক তেমনি
পদাবলী সাহিত্যকে ভাবতে গেলে এই মুর্শিদাবাদ তথা বীরভূমের এই বাংলার মাটিকে অপরিহার্য বাংলার মাটিকে ভাবতেই হবে। বাংলাকে বাদ দিয়ে পদাবলী সাহিত্যকে কল্পনাও করা যায় না। জানি তাই, জানি তাই, জানি তাই, জানি তাই। এইখানে আমি সমাপ্ত।